পরে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা রাজীব কুমারকে খোঁজ করেন, তখন তিনি চাকরিতে ছিলেন, তিনি ফেরার হয়ে যান। তাকে তার বাড়িতে বা অফিসে কোথাও পাওয়া যায়নি। অন্তর্ধান বলবেন কিনা জানি না, তাকে পাওয়া যাচ্ছিল না, যাকে আমরা ফেরার বলি তাই হয়েছিল। পুলিশের ভাষায় ফেরার। সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জি যেটা করেছেন, তারপরে যদি তাকে একদম ছেড়ে দেন, তাহলে সারা দেশের জন্য একটা ভুল বার্তা যায়। সুপ্রিম কোর্ট সেটা করতে পারবে না। অতএব তদন্তের আদেশ হবে, এটা আমি আশা করছি ব্যক্তিগতভাবে। এবং তদন্তের যদি আদেশ হয়, তাহলে মমতা ব্যানার্জি এবং যাদের ডিজিপি, সিপি, ডিসি, অন্যান্য অফিসে যাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সকলে মিলে জেলে যাওয়া সম্ভব। আমাদের দেশের উচ্চ আদালতগুলো যে প্রভাবশালীদের সুবিধা দিয়ে বিচার করে, এটার থেকে সেটা প্রমাণিত হয়। ইন পার্সন আমি মামলা করব, মানে আমার কোনো লয়ার থাকবে না, আমি সেটা করেছি। আর মুখ্যমন্ত্রী তো সে কনফিডেন্স ছিল বলে আমার মনে হয় না, তাহলে তিনি লয়ার দিতেন। লয়ার দিয়েছেন, বাড়তে গিয়ে তিনি খানিকটা একটা নাটক করেছেন, সেটা এই লোককে বিভ্রান্ত করেছে। চিটফান্ড কাণ্ডে যে তদন্তের কাণ্ড, অনেক কন্ট্রোভার্সি আছে, সেই জন্য তো একটু সময় নিচ্ছেন রাজ্য সরকার। না হলে যিনি এতটা উপকার করেছেন চিটফান্ড কাণ্ডে, তার বিরুদ্ধে প্রমাণগুলো সরিয়েছেন, তাকে পুরস্কার দেবেন না, এটা তো হয় না। কিন্তু মমতা ব্যানার্জি আইনজীবী দিয়েছিলেন। মমতা ব্যানার্জি যখন কোর্টে কথা বলছিলেন, দেখবেন যে আইনজীবীরা বলছেন যে আপনার যে আইনজীবী আছেন, যিনি শ্যাম দেওয়ান, তিনি যথেষ্ট কম্পিটেন্ট লোক, তিনি ভালো বলবেন। তার মানে কি, খুব ভদ্র ভাষায় বলা যে আপনার কথা বলার দরকার নেই, কিন্তু ভদ্র ভাষা সকলে বোঝেন না। উনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে এই মাইক্রো অবজারভাররা এসে আমাদের নাম বাদ দিয়ে দিচ্ছে। তার মানে উনি প্রমাণ করছেন যে তৃণমূল শাসিত রাজ্য হলে তৃণমূলের নাম বাদ দেবে না, বিজেপির নাম বাদ দেবে। তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এরকম অযৌক্তিক কথা বলছেন, এতে তো আমাদের রাজ্যের মাথা কাটা যাচ্ছে। আইপ্যাক মামলায় কার্যত আজকে শুনানি হলো না, কিন্তু আইপ্যাক মামলার আগে এই মুহূর্তে শহরে সুমন চট্টোপাধ্যায় যা বলছেন যে রাজীব কুমার বিদেশে চলে গেছেন। তিনি বিদেশে চলে গেছেন কেন? আইপ্যাকের মামলায় কি বড়সড় রায় আসতে পারতো? এদিকে কাল সুপ্রিম কোর্টে ডিজিপি কে আমরা শোকজের নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট কার্যত। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, কথা বলবো স্যারের সাথে। স্যার, কালকে সুপ্রিম কোর্ট ডিজিপি কে শোকজ নোটিশ ধরালো, আর আজকে দেখা যাচ্ছে আইপ্যাকের মামলার আরো পিছিয়ে গেল, আর এই মুহূর্তে রাজীব কুমারও বিদেশে, যা বলছেন সুমন চট্টোপাধ্যায়, কি বলবেন? আপনি তিনটে প্রশ্ন করলেন। প্রথমে ডিজিপি কে শোকজ ধরানো। তো 19 জানুয়ারি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে নির্বাচন কমিশন যাতে কাজ করতে পারে, কোন রকম অসুবিধা কেউ না করতে পারে, সেটা ডিজি এনশিওর করবে। এটা সুপ্রিম কোর্ট নির্দেশ না দিলেও আমাদের দেশের আইন অনুসারে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের এবং পুলিশের সেটা দেখার কথা। তো 19 জানুয়ারি কোর্ট সেটা বলে দেওয়ার পরও আপনারা জানেন ফারাক্কাতে কি ঘটেছে, আপনারা দেখেছেন। তারপরে চাকুলিয়া, ইটাহার, কুলতলি, বাসন্তী, বাদুড়িয়া, যেমন নির্বাচন কমিশন ফারাক্কার যে ঘটিয়েছেন, সেই যে শাসক দলের এমএলএ, তার বিরুদ্ধে এফআইআর করতে বলেছেন, কিন্তু রাজ্য সরকার করেনি রাজ্যের তরফ থেকে। তো এরকম অবস্থায় সুপ্রিম কোর্ট দেখেছে যে এটা খুবই অন্যায়, সেই জন্য ডিজিকে শোকজ করেছে এবং অন এফিডেভিট বলতে বলেছে। এফিডেভিট বলার অর্থ হচ্ছে যে আপনি যদি কোনো কথা মিথ্যে বলেন, তাহলে শুধুমাত্র সেই মিথ্যে কথা বলার জন্য আপনার সাজা হয়ে যেতে পারে। তো সেটা একটা গেল। দ্বিতীয় কথা, আইপ্যাক মামলার যে পিছনের কথা আপনি বলছেন, মানে এটা যে কোনো অপরাধের তাড়াতাড়ি তদন্ত হওয়া দরকার। তো প্রথমে তো সুপ্রিম কোর্টে গিয়ে এতদিন পরে ডেট পড়লো, তারপরে ইডি বা কেন্দ্র সরকার যেহেতু উত্তর দিতে পারে, তার জন্য 7 দিন সময় দিল। আর আজকে রাজ্য সরকারের আইনজীবী অসুস্থ হয়ে গেলেন। তো এই করে করে সকলে যাতে ব্যাপারটা ভুলে যান, এরকম চলতে থাকলে তো আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, তদন্তের যে ব্যবস্থা সামান্যতম যেটুকু ছিল, সেটাও নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় তাড়াতাড়ি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সুপ্রিম কোর্টের যে জজ সাহেবরা এরকম ভাবে দিন পিছাচ্ছেন, তাদেরও এটা না বোঝার কথা না। জজ সাহেবদেরও তো একটু বোঝা উচিত যে এ, এই যে মামলাটা এত ইম্পর্টেন্ট মামলা, ইডির কাছ থেকে স্যার ফাইল ছিনতাই, তা এটা যদি আপনি আমি করতাম, আমরা তো এতক্ষণ জেলে থাকতাম, জেলের মধ্যে বসে থাকতাম। অবশ্যই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা হতো, আমাদেরকে গ্রেপ্তার করা হতো বা আমাদেরকে হাজতে থাকতে হতো।
জেল হতে হয়তো এত তাড়াতাড়ি হতো না, পরে হতো, কিন্তু হাজত হয়ে যেতে পারতো। আর এইটা যে আমাদের দেশের উচ্চ আদালতগুলো যে প্রভাবশালীদের সুবিধা দিয়ে বিচার করে, এটার থেকে সেটা প্রমাণিত হয়। এরপরে আপনি যেটা তৃতীয় প্রশ্ন জিজ্ঞেস করলেন যে রাজীব কুমার বিদেশে গিয়েছে, দেখুন আমাদের দেশের রাজীব কুমারও স্বাধীন নাগরিক, এখন চাকরি থেকে অবসর নিয়েছেন, তিনি ইচ্ছে করলে বিদেশ যেতে পারেন। তবে এর আগে তার উদাহরণ আছে যে চিটফান্ড কাণ্ডে তিনি মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে প্রমাণ লোপাট করেছিলেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য অথবা অ্যারেস্ট করার জন্য তার বাড়িতে আসে। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকদেরকে কলকাতা পুলিশের লোকরা আটক করে নেয় এবং মমতা ব্যানার্জি তার বাড়িতে আসেন, এসপ্ল্যানেডে গিয়ে ধর্নায় বসেন। এরপরে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা রাজীব কুমারকে খোঁজ করেন, তখন তিনি চাকরিতে ছিলেন, তিনি ফেরার হয়ে যান, তাকে তার বাড়িতে বা অফিসে কোথাও পাওয়া যায়নি। আমি মানে তখনের ইতিহাস, তখনও অন্তর্ধান হয়ে গেছিলেন। অন্তর্ধান বলবেন কিনা জানি না, তাকে পাওয়া যাচ্ছিল না, যাকে আমরা ফেরার বলি তাই হয়েছিল। পুলিশের ভাষায় ফেরার। তো ধরুন কোনো চোর বা ডাকাত কি মার্ডারার এরকম থাকলে তাকে প্রোক্লেমড অফেন্ডার ডিক্লেয়ার করে তার জমি বাড়ি সব ক্রোক করা হয়। রাজীব কুমারের ক্ষেত্রে সেটা করা হয়নি। তো এবার তিনি তো যেতেই পারেন, ওনাকে এখনই কেউ তদন্তের জন্য চাইছেন এরকম আমার জানা নেই, সেই জন্য ওনার বাইরে যাওয়া না। আইপ্যাক কাণ্ডে যেভাবে অভিযোগ উঠেছে, অস্ত্র দেখিয়ে ফাইল ছিনতাই, সেক্ষেত্রে তো তিনি যে রাজ্যের সিপি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখানে উপস্থিত ছিলেন, তাহলে তার ক্ষেত্রে আগে ভাগে তিনি কি আঁচ বুঝতে পারছিলেন? না, তিনি ডিজি ছিলেন, সিপি নয়, সিপি। হ্যাঁ, তো মমতা ব্যানার্জির সঙ্গে যে বাড়িতে এখানে সিপি গিয়েছিলেন বা ডিসি গিয়েছিলেন, কলকাতা পুলিশের লোকেরা গিয়েছিলেন, সল্টলেক, ওটা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকা, ওখানে ডিজিপি ছিলেন বা পুলিশের অন্য লোকেরা ছিলেন। তো মমতা ব্যানার্জি এনাদের সঙ্গে করে নিয়ে গেছেন। আমি তো আগেও বারবার বলেছি যে যে কারবার মমতা ব্যানার্জি করেছেন বা তার লোকদের দিয়ে করিয়েছেন, তাতে ডাকাতির ধারা আসবে, তাতে সরকারি অফিসারদের কাজে বাধা দেওয়ার ধারা আসবে, প্রমাণ লোপাটের ধারা আসবে, অন্য অনেক ধারাও আসবে। তো সেখানে তদন্ত হলে মমতা ব্যানার্জি, রাজীব কুমার বা মনোজ ভার্মা এদের কিন্তু জেলে যাওয়ার সম্ভাবনা এবং জরিমানা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরেকটা জিনিস, এই যে রাজীব কুমার কার্যত, আমি বলছি ইনারা তো সরকারের কাছে দায়বদ্ধ, ইনারা তো কেন্দ্র থেকে আসেন, তাহলে এসে কিভাবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এত ঘনিষ্ঠ হয়ে যায়? মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় নেতাদের উপর আস্থা ছেড়ে এই আমলাদের উপর আস্থা রাখতে শুরু করেন। দেখুন, আমাদের দেশে 3টে অল ইন্ডিয়া সার্ভিস আছে: ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। ফরেন সার্ভিসটা কিন্তু সেন্ট্রাল সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিস না। তো এই অল ইন্ডিয়া সার্ভিসের রিক্রুটমেন্ট ইউপিএসসির মাধ্যমে হয় এবং প্রেসিডেন্টের নামে অ্যাপয়েন্টমেন্ট হয়। এদের সাধারণত কোনো একটা ক্যাডারে অ্যালট করা হয়, যেমন আমার ওয়েস্ট বেঙ্গল ক্যাডার ছিল। তো এই অল ইন্ডিয়া সার্ভিসের লোকেদের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদেরকে যখন রাজ্য সরকারের অধীন কাজ করতে হলে করবে, যখন কেন্দ্রীয় সরকারের অধীন কাজ করতে হলে করবে, যদি এক রাজ্য থেকে তুলে নিয়ে অন্য রাজ্য দেয় সেখানেও তাদেরকে কাজ করতে হবে। তো প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেন এবং সর্বময় কর্তৃত্ব কেন্দ্রীয় সরকারের থাকে, এটা ঠিক, কিন্তু যখন একবার ক্যাডারে দিয়ে দেন তখন সেই রাজ্যের সরকারি পরিচালনা করে, এমনকি ডিসিপ্লিনারি প্রসিডিং করতে হলে রাজ্য সরকারই করে। তো সেই জন্য যেহেতু ট্রান্সফার পোস্টিং তারা করে, সে তাকে সিপি রাখবে না, তাকে কোথাও এডিজি আর্ম পুলিশ করে রাখবে, তাকে এসপি করবে না কোনো ব্যাটালিয়নের কমান্ড্যান্ট করবে, তাকে ডিজি করবে না ডিজি হোমগার্ড করবে, এটা রাজ্য সরকারের শাসক দলের নেতারাই ঠিক করেন। সেই জন্যে যারা সৎ নন, যাদের মেরুদণ্ড ততটা সোজা নয়, মানে খুব সুবিধাজনক ভাবে কাজ করতে চায়, বেআইনি সুযোগ সুবিধা নিতে চান, তারা রাজ্য সরকারের যে শাসক দলের নেতা নেত্রীরা থাকে তাদের সঙ্গে একটা আপোষ করে নেন, সমঝোতা করে নেন। আপনি যেটা বলছেন যে কি জন্য হয়, এটা সেই জন্য যে ধরুন এই যে আলাপন ব্যানার্জি রিটায়ারমেন্টের সময় তো বিতর্ক হয়েছে, কিন্তু তারপর তাকে এখানে রেখে দেওয়া হয়েছে। আবার ধরুন যে পুলিশের লোকেরা রিটায়ার করেছে তাদেরকে সেটা রাখবেন না এরকম বলা নেই, কিন্তু যেহেতু আইপিক এর মতো কাণ্ড হয়ে আছে, চিটফান্ড কাণ্ডে যে তদন্তের কাণ্ড, অনেক কন্ট্রোভার্সি আছে, সেই জন্য তো একটু সময় নিচ্ছেন রাজ্য সরকার।
না হলে যিনি এতটা উপকার করেছেন চিটফান্ড কাণ্ডে, তার বিরুদ্ধে প্রমাণগুলো সরিয়েছেন, তাকে পুরস্কার দেবেন না, এটা তো হয় না। স্যার এইরকম মানে এই যে আজকে আইপ্যাক এর মামলাটা হলো না, আর যত কালকেও দেখা গেল মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেন না, প্রথম দিন একদিন গিমিক করে চলে এলেন, মানে বিষয়টা কি মানে এই যে আপনিও প্রতি আমরা জানি ডেট করে আপনি আলিপুর আদালতে যান, কোনোবার যান না, এরকম কি স্যার হয়? আমি তো লয়ার দিতে পারিনি, আমি নিজে মামলা করি, অতএব যদি না যায় তাহলে আমাকে অ্যাবসেন্ট দেখানো হবে এবং অন্য পক্ষ তাতে সুবিধা পাবে, সেই জন্য আমি অ্যাবসেন্ট হই না। কিন্তু মমতা ব্যানার্জি আইনজীবী দিয়েছিলেন, মমতা ব্যানার্জি যখন কোর্টে কথা বলছিলেন দেখবেন যে আইনজীবীরা বলছেন যে আপনার যে আইনজীবী আছেন যিনি শ্যাম দেওয়ান, তিনি যথেষ্ট কম্পিটেন্ট লোক, তিনি ভালো বলবেন। তার মানে কি, খুব ভদ্র ভাষায় বলা যে আপনার কথা বলার দরকার নেই, কিন্তু ভদ্র ভাষা সকলে বোঝেন না। আইনজীবী যদি বলতেন যে যখন আইনজীবী দিয়েছেন আপনার কথা বলা ঠিক নয়, তাহলে তিনি বুঝতে পারতেন। তারপরে দেখুন, আইনজীবীদের সম্বোধন করার একটা নিয়ম আছে। আগে মাইলট বলা হতো, কিন্তু সুপ্রিম কোর্টে কিছুদিন আগে একটা মামলা হয়েছিল যে ওই ব্রিটিশ লিগাসি ধরে এখনো মাইলট কেন বলা হবে। তো সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের ইওর অনার বলে সম্বোধন করা হবে, আর নিম্ন আদালতের জজ সাহেবদের, এই যেমন জেলা কোর্টে বা সাব ডিভিশনাল কোর্টে, এখানে স্যার বলা হয়। উনি তো গিয়ে স্যার স্যার বলছিলেন। তো উনি নিজেকে আইনজীবী এলএলবি দাবি করেন, কিন্তু কি বলে সম্বোধন করতে এটা তো জানা নাই, নিজে প্রমাণ করেছেন। তারপরে দেখুন আরো একটা কথা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, উনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে এই মাইক্রো অবজারভাররা এসে আমাদের নাম বাদ দিয়ে দিচ্ছে। তার মানে উনি প্রমাণ করছেন যে তৃণমূল শাসিত রাজ্য হলে তৃণমূলের নাম বাদ দেবে না, বিজেপির নাম বাদ দেবে। তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এরকম অযৌক্তিক কথা বলছেন, এতে তো আমাদের রাজ্যের মাথা কাটা যাচ্ছে। এই জন্যই কি কালকে থাকলেন না ভার্চুয়ালি? সেগুলো তো একটা কারণ, ওনার যদি কোনো কাছের লোক থাকেন তিনি বোঝাবেন যে দেখুন এখানে স্যার বলতে হয় না, এখানে মাইলট বলতো, সেটা সে জায়গায় ইওর অনার এসব বলতে হয়, বা আপনি এই যে বিজেপি শাসিত রাজ্যের লোকজন বলছেন এগুলো বলে থাকতে পারে। আর দ্বিতীয় কারণ, যে গতকাল মামলার সময় মামলাটা যিনি প্রথম করেছিলেন সেই মুস্তারি বানু সুপ্রিম কোর্টে ছিলেন, মানে মমতা ব্যানার্জি পরে এই মামলাতে যোগ দিয়েছেন। তো যোগ হয়ে তিনি দেখাতে তিনিই যেন মামলাটা করেছেন, এবং আপনাদের গণমাধ্যমের জোরে মনে হচ্ছে যেন মমতা ব্যানার্জি মামলাটা করেছেন। কিন্তু গতকাল মুস্তারি বানু গিয়ে ওখানে হাজির হওয়াতে এই ধারণাটার অনেকটা বদল হয়ে গিয়েছে। আমি বলছি সবকিছুতে কি একটা বাংলার মানুষকে ঠকাতেই হবে সবকিছু নিয়ে? দেখুন, আমাদের রাজনীতিবিদরা সততা নিয়ে তো এখন রাজনীতি করেন না, ঠকেই রাজনীতি করেন, মানুষ ঠকতেও চায়। না হলে যে মহিলা ইসজর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন তাকে কেউ ভোট দেয় না, মুখ্যমন্ত্রী হিসেবে রাখতে চায় না, পুলিশ মন্ত্রী হিসেবে রাখতে চায়। ইসজর্জিয়া বলে তো কোনো ইউনিভার্সিটি দুনিয়াতে নাই। সুপ্রিম কোর্টে গিয়ে তো নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। আমি যতটুকু বুঝি, আমিও তো যেহেতু উকিল দিতে পারি না, নিম্ন আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে নিজের মামলা নিজে করেছি। সুপ্রিম কোর্টেও নিজের মামলা নিজে? হ্যাঁ, সুপ্রিম কোর্টে নিজের মামলা আমি নিজে করেছি। তো সেখানে কিভাবে কথা বলতে হয়, কি করা যায় না করা যায়, আমাকে সেগুলো জানতে হচ্ছে। এবং আমি মামলা করতে পারবো কিনা তার জন্য ওই যে রেজিস্টার জুডিশিয়াল আমার ইন্টারভিউ নিয়েছেন, তারপরে তো বলেছেন যে আমি মামলা করতে পারবো। এই ক্ষেত্রে তো চিফ মিনিস্টারকে অ্যালাউ করে দেওয়া আছে, শুধু কি সাংবিধানিক পদ থাকা? আপনাকে এটা ইন পার্সন আমি মামলা করবো মানে আমার কোনো লয়ার থাকবে না, আমি সেটা করেছি। আর মুখ্যমন্ত্রী তো সে কনফিডেন্স ছিল বলে আমার মনে হয় না তাহলে তিনি লয়ার দিতেন। লয়ার দিয়েছেন, বাড়তে গিয়ে তিনি খানিকটা একটা নাটক করেছেন, সেটা লোককে বিভ্রান্ত করেন।